ট্রেনিং ভিডিওতে স্বাগতম। এই ট্রেনিং ভিডিওতে কমিউনিকেশন সিস্টেমস অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে আলোচনা করা হবে। আসলে এটা এই টপিকসের উপরে সেকেন্ড পার্ট। তো এই পার্টিকুলার পার্টের মধ্যে সেকেন্ড পার্টে আমরা আসলে প্রধানত মোবাইল যোগাযোগ বা মোবাইল কমিউনিকেশন সম্পর্কে জানবো আর কি। বিভিন্ন ধরনের টেকনোলজি বা বিভিন্ন জেনারেশনের যে মোবাইল ফোন সিস্টেম আছে, মোবাইল কমিউনিকেশন সিস্টেম আছে, সে সম্পর্কে দেখবো আর কি। এনিওয়ে, আমার নাম হচ্ছে সাইদ। আমি জাস্ট এটসেট্রা টেকনোলজিস কানাডা এর আন্ডারে কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করে থাকি। তো এটা আমার কোম্পানির ওয়েবসাইট, পার্সোনাল প্রোফাইল, এটা আমার ইমেল অ্যাড্রেস। সো এটা আমাদের অ্যাড্রেস কানাডাতে, এবং এটা গাজীপুর ঢাকাতে। তো ওয়েবসাইট রিলেটেড অথবা ট্রেনিং ভিডিও অ্যাক্সেস রিলেটেড কোনো সমস্যার জন্য অথবা নর্মাল কাজ ডাটা এন্ট্রি অথবা সিম্পল ওয়েবসাইট ডিজাইনের জন্য আপনারা এই অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন। তো কমপ্লেক্স ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন, সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর কি। তো এই নাম্বারটা এখন আগস্টের পর্যন্ত অ্যাক্টিভ হবে আর কি। যে সমস্ত ওয়েবসাইটে আমরা ফ্রি ট্রেনিং প্রোভাইড করে থাকি, ট্রেনিং ভিডিও প্রোভাইড করে থাকি, আর আপনাদের বিভিন্ন টপিকস, আইটি টপিকস সম্পর্কে কোয়েশ্চেন থাকলে আপনারা এখানে জিজ্ঞাসা করতে পারেন। এই সমস্ত টপিকসের উপরে কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করে থাকি আর কি। যাই হোক, তো আমরা যেটা বলছিলাম যে আসলে এই পার্টের মধ্যে মোবাইল কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে ধারণা দেওয়া হবে। এগুলো অবশ্য আইটি প্রফেশনালদের জানা উচিত, টেলিকম প্রফেশনালদের ডেফিনেটলি তারা জানে এবং জানা উচিত। এবং আপনার এখানে টপিকসগুলো যে টপিকগুলো ডিসকাস করা হয়েছে সেগুলো বাংলাদেশে গ্রেড 11-এর যে নতুন সিলেবাস অনুযায়ী যে আইটি অথবা আইসিটি যে কোর্স আছে সেই কোর্সের মধ্যে এই টপিকসগুলো আসবে। এবং হয়তো গ্রেড 9 থেকে গ্রেড 12 অথবা আপনার যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে আইসিটির কোর্সগুলো আছে, হয়তো ওই সমস্ত কোর্সেও এই টপিকসগুলো জানা দরকার হবে আর কি। যাই হোক, আচ্ছা, এখন আমরা মোবাইল কমিউনিকেশন বা মোবাইল যোগাযোগ বলতে কি বুঝি। দেখা যাবে যে মোবাইল যোগাযোগ অথবা মোবাইল কমিউনিকেশন সিস্টেম, এটা আসলে কি হচ্ছে যে দুইটা মোবাইল ডিভাইস, দুই অথবা তার অধিক মোবাইল ডিভাইসের মধ্যে ডাটা অথবা ইনফরমেশন কমিউনিকেট হচ্ছে। ডাটা, ইনফরমেশন, ভয়েস, মাল্টিমিডিয়া এগুলো আপনি চিন্তা করতে পারেন। আর হতে পারে যে একটা মোবাইল ডিভাইস এবং একটা স্ট্যান্ডার্ড ডিভাইসের মধ্যেও কমিউনিকেট হচ্ছে মোবাইল সিস্টেমের থ্রুতে। এটা হচ্ছে আর কি মোবাইল সিস্টেম। আরও কনসেপ্ট আছে, যেরকম বেজ স্টেশন, মোবাইল ফোন বেজ স্টেশনটা কমিউনিকেট করে ফর শিওর। বেজ স্টেশন একে আরেকজনের সাথে কমিউনিকেট করে, অথবা কন্ট্রোল সুইচিং সেন্টার যেটা আছে, সুইচিং সেন্টারের সাথে বেজ স্টেশনের কমিউনিকেশন আছে। তো অনেক ক্ষেত্রে আসলে মোবাইল সিস্টেমকে এইভাবে ডিফাইন করা হয় যে দুইটা মোবাইল সিস্টেম অথবা একটা মোবাইল এবং আর একটা স্থির সিস্টেম, এদের মধ্যে কমিউনিকেশন করা যে সিস্টেমটা সেটাকে মোবাইল সিস্টেম বলা হয়। তবে যাই হোক, আমি আসলে এই ডেফিনেশনটা কিভাবে প্রায়োরিটি দিচ্ছে না, জাস্ট ইন জেনারেল আমরা বলতে চাচ্ছি যে সাধারণভাবে বলা যাচ্ছে যে ডাটা, তথ্য এবং ডাটা, ডাটা কি করতেছে যে দুইটা মোবাইল সিস্টেমের সাথে যোগাযোগ হচ্ছে, কমিউনিকেট হচ্ছে, অথবা একটা মোবাইল আরেকটা স্ট্যান্ডার্ডের সাথে যেমন কমিউনিকেট হচ্ছে। আবার মোবাইল ফোন সিস্টেমে কি হচ্ছে, বেজ স্টেশনের সাথে কিছু কমিউনিকেশন আছে, সুইচিং সেন্টার যেটা আছে সেটার সাথে কিছু যোগাযোগ আছে। আচ্ছা, সেলুলার নেটওয়ার্ক, আচ্ছা, মোবাইল সিস্টেম যেটা আছে ইন জেনারেল বলা যায় যে একটা সেলুলার সিস্টেম বা সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। প্রত্যেকটা সেলফোন কোম্পানি কি করে, তাদের যে কাভারেজ আছে এটাকে একটা সেলুলার নেটওয়ার্কের আন্ডারে নিয়ে আসে। তার থ্রুতেই আসলে বিভিন্ন মোবাইল সার্ভিসগুলো প্রদান করা হয়।
তো এক্ষেত্রে কি করেছে, একটা মোবাইল কোম্পানি কি করবে, তার যে কাভারেজ এরিয়া আছে, কাভারেজ এরিয়াকে সে কিছু স্মলার এরিয়াতে ভাগ করে। স্মলার এরিয়াগুলোকে বলা হচ্ছে সেল। প্রত্যেকটা সেলে সাধারণত একটা বেজ স্টেশন থাকে, আর একটা বেজ স্টেশনে সাধারণত একটা অ্যান্টেনা থাকে সেন্ড রিসিভ মোবাইল ফোনের সাথে কমিউনিকেট করার জন্য। আর বেজ স্টেশনগুলোকে কন্ট্রোল করা হচ্ছে সুইচিং সেন্টার দ্বারা। সুইচিং সেন্টারগুলো নর্মালি কি করতেছে, কল কানেকশনের জন্য কাজ করতেছে, কল রিলেটেড যে ইনফরমেশন সেগুলোকে রেকর্ড করতেছে, এবং এটা বিলিং সিস্টেম কাজ করতেছে, মানে কলের ডিউরেশন এবং কোয়ালিটি সার্ভিসের উপর বেস করে, মানে বিলিং রিলেটেড ইনফরমেশনগুলো ওখানে রেকর্ড হচ্ছে বা ক্যালকুলেট হচ্ছে। আচ্ছা, এখন প্রত্যেকটা মানে সেলুলার নেটওয়ার্ক যেটা আছে, সেলুলার নেটওয়ার্ক মানে কিছু রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করে মানে কমিউনিকেট করার জন্য, মানে সেলুলার নেটওয়ার্ক রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করতেছে কমিউনিকেট করার জন্য। আর যে সেলগুলোকে ডিভাইড করা হলো মানে কাভারেজ এরিয়াটাকে, সেই সেলগুলো নর্মালি সর্বোজ আকৃতির হয়, তাছাড়া আপনার বর্গাকার হতে পারে, সার্কুলার মানে বৃত্ত আকৃতির হতে পারে, অথবা মানে ইরেগুলার সাইজের হতে পারে। তো আসলে মানে এই সেলগুলোকে ডিফাইন করা হচ্ছে এইভাবে যে প্রত্যেকটা সেলের মধ্যে একটা মানে একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ থাকবে। ওই ফ্রিকোয়েন্সি রেঞ্জ বলা যায় যে একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ থাকবে প্রত্যেকটা সেলের জন্য বরাদ্দ করা। ওই সেলের যত কমিউনিকেট হবে ওই ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে কমিউনিকেটটা হবে। আমার পার্শ্ববর্তী সেলে কি করা হবে, একটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জ দেওয়া হবে। তো ওই ফ্রিকোয়েন্সি রেঞ্জে পার্শ্ববর্তী সেলটা কাজ করবে। এখন যদি একই এরিয়াতে মানে বিভিন্ন সেলফোন কোম্পানি কাজ করে, তখন কি করবে, মানে বিভিন্ন সেল কোম্পানি, প্রত্যেকটা সেল কোম্পানিকে কি করা হয় যে একটা ডিফারেন্ট রেঞ্জ দেওয়া হয়, মানে তাদের যে আবার ফ্রিকোয়েন্সি রেঞ্জ এক একটা কোম্পানির সাথে আর একটা কোম্পানির সেলফোন রেঞ্জ মানে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কি থাকবে, ডিফারেন্ট থাকবে। আর প্রত্যেকটা কোম্পানি কি করবে, তাদেরকে যে রেঞ্জটা দেওয়া হয়েছে ওই রেঞ্জ থেকে একটা পার্টিকুলার রেঞ্জ কোনো একটা সেলে ইউজ করবে। অন্য কোম্পানি তো ওই সেলের জন্য বা সেল স্ট্রাকচারটা ডিফারেন্ট হতে পারে, তো ওই এরিয়াতে কি করবে একটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি সিগন্যাল, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জ ইউজ করবে যেন ইন্টারফারেন্স না হয় এবং নয়েজ ক্রিয়েট না হয়। আচ্ছা, আর একটা সেম কোম্পানি কি করবে, পাশাপাশি দুইটা সেলে মানে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জ ইউজ করবে। তবে কি করতে পারে যে দূরবর্তী দুইটা সেলে সেম ফ্রিকোয়েন্সি রেঞ্জ ইউজ করতে পারে। আচ্ছা, এখন সেলফোনের যে কমিউনিকেশনটা হয়, কমিউনিকেশনটা নর্মালি কি হয়, ফ্রিকোয়েন্সি ডোমেইন মাল্টিপল অ্যাক্সেস মানে এফডিএমএ এর থ্রুতে ইন জেনারেল। আসলে জিএসএমটা ওয়াইড স্প্রেড, জিএসএম টেকনোলজি যেটা আছে এটা ওয়াইড স্প্রেড জিএসএম টেকনোলজি এফডিএমএ ইউজ করে। আসলে এফডিএমএ তে কাজটা কিভাবে হয়, আমি যে বললাম যে মনে করেন যে একটা কোম্পানি তার যে টোটাল ফ্রিকোয়েন্সি রেঞ্জটা, সেই টোটাল রেঞ্জ থেকে একটা পার্টিকুলার রেঞ্জ একটা সেলের মধ্যে অ্যাসাইন করবে। বাট ওই সেলে যে ডিফারেন্ট সেলফোনগুলো আছে, ওই সেলফোনগুলো সবাই যদি একই ফ্রিকোয়েন্সিতে কমিউনিকেট করে তাহলে আসলে কথাবার্তাগুলো বোঝা যাবে না। সেটা কি করতেছে যে ওই সেল ওই ফ্রিকোয়েন্সি রেঞ্জটাকে আবার ইন্ডিভিজুয়াল রেঞ্জে ভাগ করা হচ্ছে। প্রত্যেকটা রেঞ্জকে কি বলা হচ্ছে, একটা চ্যানেল বলা হচ্ছে। এক একটা সেলফোন এক একটা চ্যানেলে কাজ করতেছে, মানে যে চ্যানেলটা ফ্রি আছে ওই চ্যানেলে সে কাজ করতেছে। এখন ব্যাপার হতে পারে যে মানে ইমপ্রুভ এফডিএমএ যেটা আছে, ইমপ্রুভ এফডিএমএ প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি মানে প্রত্যেকটা চ্যানেল যে আছে প্রত্যেকটা চ্যানেলকে আবার স্লটে ভাগ করে দেখা যাবে যে এক একটা স্লটে মানে বিভিন্ন সেলফোন অথবা বিভিন্ন টাইপের ইনফরমেশন ম্যাটার ডাটাও ক্যারি করা সম্ভব হয়। এটা আসলে টেকনোলজির উপর ডিপেন্ড করে আর কি। তো ওই ক্ষেত্রে যেটা হয় যে এফডিএম এর সাথে সাথে মানে টিডিএমএ টা ইউজ করা হয়, মানে আধুনিক জিএসএম এর মধ্যে ফ্রিকোয়েন্সি ডোমেইন ডিভিশন মাল্টিপ্লেক্সের সাথে টাইম ডোমেইন মাল্টিপ্লেক্সেস, মানে একই চ্যানেলকে আবার মাল্টিপল স্তরে ভাগ করার মাধ্যমে মানে বেশি সংখ্যক চ্যানেল ক্রিয়েট করা হচ্ছে আর কি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো মাল্টিপল সেলফোন একই ফ্রিকোয়েন্সিতে কাজ করলেও মানে ডিফারেন্ট টিডিএমএ চ্যানেলে কাজ করতে পারে আর কি। যাই হোক, সিডিএমএ টেকনোলজিতে কি হয়, সিডিএমএ টেকনোলজিতে আসলে এখানে ফ্রিকোয়েন্সির চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে কোড, মানে মেসেজের সাথে কোডগুলোকে মানে
কোডিং করে করে মেসেজ সেন্ড করা হচ্ছে। তো ব্যাপারটা দেখা যাচ্ছে এরকম যে আপনি চিন্তা করতে পারেন যে একটা রুমের মধ্যেই মানে মানে এ পেয়ার অফ সেন্ডার এবং রিসিভার, মানে একটা পেয়ার সেন্ডার রিসিভার কি করতেছে, তারা একটা ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে, আর একটা পেয়ার কি করছে, আর একটা ল্যাঙ্গুয়েজে কথা বলছে, আর একটা পেয়ার আর একটা ল্যাঙ্গুয়েজে কথা বলছে, যার কারণে যদিও সবার ফ্রিকোয়েন্সি রেঞ্জ অথবা টেম্পারেচার মানে ভয়েসটা যদি আপনি একটা ফ্রিকোয়েন্সি হিসেবে চিন্তা করেন বা সিগন্যাল হিসেবে চিন্তা করেন সেম হইতেছে, কিন্তু তারপরে কি সেন্ডার রিসিভার নিজেদের কথাগুলো বুঝতে পারতেছে, কারণ মানে কোডিংটা ডিফারেন্ট, ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট। সিডিএমএতে মানে এই ধরনের একটা ব্যাপার ইউজ করা হয় যে মানে এখানে কোডিং এর মাধ্যমে মানে ইউজ করা হয়। এমন হতে পারে যদি এরকম হয় যে মানে একটা কমিউনিকেশনের জন্য মাত্র একটা মাত্র স্পেসিফিক কোড ইউজ করা হবে, শুধুমাত্র সেন্ডার এবং রিসিভার কি করছে ওই কোডের থ্রুতে সিগন্যালটা এনকোড ডিকোড করে বুঝতে পারবে। তাহলে কি করতেছে যে মানে ওই কোডের বাইরে ওই কোড দিয়ে এনকোড ডিকোড করা নয়েজ সিগন্যালস অন্য কিছু সাথে কাছে নয়েজ মনে হবে, সেক্ষেত্রে কি করা হবে যে তাহলে তাকে ফ্রিকোয়েন্সি রেঞ্জে কাজ করতে হবে, কিন্তু কোডিং এর কারণে মানে নয়েজটা কম থাকবে না, মানে যার যেটা বোঝে সে সেটা বুঝতে পারবে। আচ্ছা, এখন টিডিএমএ এফডিএমএ যেটা আছে, সরি টিডিএমএ কি করতেছে, এফডিএমএ আর সিডিএম এর সাথে ইউজ করে কি করা হচ্ছে যে আপনার মানে বেশি সংখ্যক চ্যানেল ক্রিয়েট করার ফ্যাসিলিটি দিচ্ছে। এরপর আরও আছে আপনার মনে করেন ডব্লিউএফডিএমএ, যেটা হয়তো আপনার অপটিক্যাল কমিউনিকেশনের জন্য ইউজ করা হয়। যাই হোক, আপনি যদি মানে ওল্ড জেনারেশনের এফডিএম মানে পিওর এফডিএমএ ইউজ বুঝতে চান, তাহলে হয়তো এই লিঙ্কটাতে গেলে আপনি বুঝতে পারবেন। আর যদি মানে সমস্ত টেকনোলজি সম্পর্কে জানতে চান টিডিএম এফডিএমএ, তো এখানে আপনার মানে ডিটেলস কনসেপ্টটা দেওয়া আছে। মনে করেন এফডিএম এ যেটা বলা আছে যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ যেটা আছে এটা কি ভাগ করা হচ্ছে এবং এক একটা ব্যান্ড এক একটা ইউজারের জন্য। আর টিডিএম এ তাহলে কি করতে ফ্রিকোয়েন্সি রেঞ্জকে আবার মাল্টিপল স্লটে ভাগ করা হতো আর কি। এখন মানে এফডিএম এর এক্সাম্পল হিসেবে তারা কেবল টেলিভিশন বলতেছে। তো মনে করেন যে কেবল টেলিভিশন যে রেঞ্জে কাজ করে 4 মেগাহার্টজ থেকে 1 গিগাহার্টজ থেকে টোটাল ব্যান্ডউইথ হচ্ছে এটা, কিন্তু এক একটা টিভি স্টেশনকে কি করা হচ্ছে যে 6 মেগাহার্টজ চ্যানেল দেওয়া হচ্ছে, তাই তো? তাহলে এক একটা টিভি স্টেশন একটা পার্টিকুলার 6 মেগাহার্টজ রেঞ্জ ওই রেঞ্জে ডাটা ট্রান্সফার করবে। আর এর ভিতরে কি করা হচ্ছে যে মানে ডিজিটাল টেকনিক মানে টিডিএম যেটা আছে টিডিএম এর টেকনিক ইউজ করে আবার কি করা যায় 6 মেগাহার্টজ যে চ্যানেলটা আছে এটার ভিতরেও মাল্টিপল চ্যানেল ক্রিয়েট করা সম্ভব। এটা হতে পারে যে একই টিভি স্টেশন মাল্টিপল চ্যানেল ইউজ করতে পারে অথবা ডিফারেন্ট টিভি স্টেশনের ইউজ করা যেতে পারে আর কি। আচ্ছা, ফাইবার অপটিক কমিউনিকেশন ডব্লিউ ওয়েব ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এটা মানে এফডিএম এর একটা প্রকারভেদ। টিডিএম এ এটা টাইমের সাথে সাথে বিট কোন বিটটা কোথেকে আসতেছে এখানে কি করা হচ্ছে যে সিডিএম যেটা আছে যে ভয়েস সিগন্যালটা আছে তো কি করছে একটা কোড জেনারেট করে দুইটাকে মানে এনকোড করা হচ্ছে, এনকোড করে সিগন্যালটাকে সেন্ড করা হচ্ছে, তারপর রিসিভিং এন্ডে কি করা হচ্ছে মানে ডিকোড করা হচ্ছে, ডিকোড করে অ্যামপ্লিফিকেশন দরকার হতে পারে এটাকে এখানে পাঠানো হচ্ছে। তো সিডিএম এর একটা অসুবিধা হলো যে মানে নাম্বার অফ ইউজারের সংখ্যা বেড়ে গেলে মানে সিগন্যাল কোয়ালিটি কমে যায়। তো অ্যামপ্লিফিকেশন ইউজ করে হয়তো কাজ করা সিগন্যাল ইমপ্রুভ করার চেষ্টা করা হচ্ছে। ও এফডিএমএ অথবা এসডিএমএ এগুলো আমাদের আলোচনার বাইরে, তবে বিভিন্ন ধরনের কমিউনিকেশন সিস্টেমের এগুলো প্র্যাকটিক্যাল ইউজ হয় আর কি। যাই হোক, লিঙ্কটা দেওয়া আছে, আপনারা পড়লে বুঝতে পারবেন। আচ্ছা, সেলফোন ইউনিট যেটা আছে এটা সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা নিচ্ছি এখানে। সেলফোনের বেসিক কম্পোনেন্টগুলো কি থাকে, একটা কন্ট্রোল ইউনিট থাকবে, কন্ট্রোল ইউনিট আপনি চিন্তা করবেন কম্পিউটার যেরকম মাইক্রো প্রসেসর ওই ধরনের একটা কন্ট্রোল ইউনিট, সমস্ত ডিভাইস সমস্ত মানে কম্পিউটারের সাথে সিনক্রোনাইজ করা অথবা সেন্ডিং রিসিভিং এগুলাকে অ্যাক্টিভেট কীভাবে বা কখন কোনটাকে অ্যাক্টিভেট করতে হবে মানে ওভারঅল কমিউনিকেশনটাকে যে কন্ট্রোল করতেছে যে ইউনিটটা সেটাকে কন্ট্রোল ইউনিট। তো ইন জেনারেল
ডেফিনেটলি এখানে প্রসেসর ইউজ করা হয় সাম্প্রতিক সেটগুলোতে। আসলে শুরু থেকেই ইউজ করা হয়েছে, প্রথম জেনারেশনের মোবাইল যেটা আছে ওই যুগ থেকে আসলে মাইক্রো প্রসেসর, সেমিকন্ডাক্টর ওই জাতীয় জিনিসগুলোকে ইউজ করা হয়েছে। ট্রান্সসিভার থাকে, বুঝতে পারছেন, ট্রান্সমিটার এবং রিসিভার সিস্টেম থাকবে। অ্যান্টেনা সিস্টেম যেটা আসলে সিগন্যালটাকে বাতাসে ছেড়ে দেওয়ার জন্য, ওয়্যারলেস মিডিয়ামে ছেড়ে দেওয়ার জন্য। আরও কি কম্পোনেন্ট থাকবে, ব্যাটারি থাকবে ফর শিওর, কিপ্যাড থাকবে, টাচ প্যাড থাকবে। কিপ্যাড টাইপ করার জন্য টাচ প্যাড, মনে করেন টাচ স্ক্রিন যেটা আছে। জিএসএম সিস্টেমের জন্য সিম লাগবে এবং সিডিএম সিস্টেমের জন্য RUIM লাগবে। আর IMEI এটা কি ইউনিক আইডেন্টিফায়ার, মানে সেলফোনের জন্য একটা ইউনিক আইডেন্টিফায়ার, যেটাতে সমস্ত টেকনোলজির জন্য ইউজ করে, GSM, WCDMA, IDEN এবং কিছু স্যাটেলাইট ফোন ডিভাইসের জন্য IMEI নামে ডিভাইস আইডেন্টিফিকেশন নাম্বার থাকতেছে আর কি। নাম্বার আর কোড নাম্বারই মনে হচ্ছে। আচ্ছা, মোবাইল ফোন টেকনোলজি যেটা আছে আপনার GSM টেকনোলজি, CDMA টেকনোলজি, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস, GSM, CDMA হচ্ছে আপনার কোড ডিভিশন, মাল্টিপল অ্যাক্সেস। এখন GSM যেটা আছে, GSM সেটা থার্ড জেনারেশন আছে আর কি। থার্ড জেনারেশন অফ GSM ইজ নোন অ্যাজ UMTS। বাংলাদেশে কম হবে এখানে। গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, টেলিটক, এয়ারটেল তারা GSM সার্ভিস প্রোভাইড করে থাকে। GSM কি করতেছে, FDMA ইউজ করতেছে, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, TDMA থ্রুতে ইউজ করতেছে। FDMA তে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস যেটা আছে, এখানে কি করা হচ্ছে, এটা আসলে একটা রিসেন্ট টেকনোলজির কথা বলা হচ্ছে। এটা আমরা জেনারেশন অনুযায়ী দেখবো যে জেনারেশনে কীভাবে টেকনোলজিগুলো চেঞ্জ হয়েছে। তো এটা আশা করা যায় যে মানে রিসেন্ট টেকনোলজি, রিসেন্ট স্ট্র্যাটেজি যেটা আছে ওটা সম্পর্কে বলা হচ্ছে আসলে। এখানে কি করতেছে, নাম্বার অফ চ্যানেল ইজ 124, প্রত্যেকটা চ্যানেল হচ্ছে কি 200 কিলোহার্টজ। মোবাইল ফোনের আপলিঙ্ক হচ্ছে 935 থেকে 960 মেগাহার্টজ যেটা আছে। আপলিঙ্ক ডাউনলিঙ্ক এটার মধ্যেই। ডুপ্লেক্স সেপারেশন হচ্ছে যে 45 মেগাহার্টজ, মানে যখন ডুপ্লেক্স কমিউনিকেশন, ভৌতিক কমিউনিকেশন হচ্ছে সেন্ডার এবং রিসিভারের মধ্যে সিমultaneously, তখন যে সেপারেশনটা থাকবে সিগন্যাল সেটা হচ্ছে 45 মেগাহার্টজ। আচ্ছা, মানে 200 কিলোহার্টজ একটা চ্যানেলের জন্য এখানে আপনি যদি মানে TDMA ইউজ করেন, TDMA ইউজ করলে মানে এখানে 8টা টাইম স্লট পাওয়া যাবে। চারটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে, GSM 400, GSM 900, 1800 and 1900। অ্যাডভান্টেজ কি দিচ্ছে, যে GSM রোমিং ফ্যাসিলিটি আপনি পাচ্ছেন, মানে ইন্টারন্যাশনাল রোমিং যেটা আছে সেই ফ্যাসিলিটি পাচ্ছেন। তারপর হ্যান্ড অফ, মানে মুভিং অবস্থা আপনারা ট্রান্সফার হচ্ছে এক্সেল থেকে অ্যাক্সেলে গেলে, এক্সেল থেকে আর অ্যাক্সেলে গেলে আপনার সিগন্যাল কাট হয়ে যাচ্ছে না। এটা আসলে রোমিং এর মধ্যেই পড়ে আর কি। ফ্রিকোয়েন্সি হপিং, মানে সেলফোন কি করতে পারে, বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে কাজ করতে পারে। হাই কোয়ালিটি কন্টিনিউয়াস কানেক্টিভিটি, মানে ভয়েসের কোয়ালিটি ভালো থাকবে, কন্টিনিউয়াস কানেক্টিভিটি হবে। GPRS and A যেটা আসলে মানে হাই স্পিড ডাটা সার্ভিস, এটা GSM ইউজ করতে পারে। সিম আর ইজি টু ইউজ, সিম আসলে বুঝতে পারতেছেন যে সেলফোন ইউজ করতে, মানে সেলফোন কোম্পানির দেওয়া সিম। হাই কোয়ালিটি ডিজিটাল ভয়েস, GSM এর বৈশিষ্ট্য। SMS মানে মেসেজিং সার্ভিস আছে, টেক্সট মেসেজিং সার্ভিস এবং মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস আছে, আপনাকে পিকচার, ছবি, ডকুমেন্ট অ্যাটাচ করতে পারবেন। GSM এর অ্যাডভান্টেজ হিসেবে এটা আসলে এখন পর্যন্ত সর্বাধিক পপুলার, 218টা কান্ট্রিতে ইউজ হয়। আপনি যদি এক দেশ থেকে আরেক দেশে যান সেক্ষেত্রে GSM সার্ভিস পাবেন আশা করা যায়। থার্ড জেনারেশন মোবাইল টেকনোলজি সাপোর্ট করে এবং অলমোস্ট সিকিউর কমিউনিকেশন প্রোভাইড করে থাকে। ডিসঅ্যাডভান্টেজ যেটা আছে যে কিছু ইন্টারফারেন্স হয় আর কি অডিও অ্যাম্প্লিফায়ারে, মানে কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতি এবং অডিও অ্যাম্প্লিফায়ারের মধ্যে ইন্টারফারেন্স হয়। এখন সেলফোন ইউনিট যেটা আছে বা GSM টেকনোলজি যেটা আছে হাই ইলেকট্রিসিটি কনজিউম করে,
আর এক একটা সেল সাইজ হতে পারে ম্যাক্সিমাম 120 কিলোমিটার। তো মানে শুরুর দিকে এটা 35 কিলোমিটার ছিল, রিসেন্ট টেকনোলজি এটাকে 120 কিলোমিটার করা হচ্ছে। সিডিএমএ বুঝতে পারতেছেন, ইনভেন্টেড বাই কোয়ালকম, এটা বোঝার কিছু নেই, মানে লেখা আছে যেটা, মানে কোয়ালকম এটাকে এই টেকনোলজি নিয়ে আসছে, কিন্তু এটা আসলে ওয়াইড স্প্রেড হচ্ছে 1995 সালে। আমরা যেটা বলতেছি যে ডাটাকে সেম ফ্রিকোয়েন্সি যাইতে পারে, কিন্তু মানে মেসেজের সাথে কি থাকবে যে ডিফারেন্ট কোড দিয়ে এনকোড করা হবে, যার কারণে মানে এগুলো নয়েজ হয়ে যাবে না, রিসিভার বুঝতে পারবে। সিডিএমএ মানে শুরু হয়েছে সেকেন্ড জেনারেশন দিয়ে। ফার্স্ট জেনারেশনে আসলে সিডিএমএ ছিল না, সেকেন্ড জেনারেশন থেকে সিডিএমএ শুরু হয়েছে, তবে এটা থার্ড জেনারেশনও আছে আর কি। থার্ড জেনারেশন আসছে আপনার 1999 সালে, সেটাকে আমরা বলতেছি যে ওয়াইড ব্যান্ড সিডিএমএ। এবং আচ্ছা, প্রত্যেকটা রিসিভার কি থাকতেছে, একটা ইউনিক কোড থাকতেছে, মানে অন্য কোনো কোডের মাধ্যমে যে সিগন্যালগুলো সেটাকে সে নয়েজ হিসাবে ট্রিট করবে। সিডিএম এর মেইন সুবিধা যেটা হচ্ছে লো ট্রান্সমিশন অফ পাওয়ার, মানে পাওয়ার কনজিউম কম, রেডিয়েশন কম। ইদানিং যেটা বোঝা যায়, ইদানিং যেটা বলা হচ্ছে যে সেলফোনের রেডিয়েশন থেকে মানে ক্যান্সার হইতে পারে, তো সেক্ষেত্রে হয়তো সিডিএম এ বেটার অবশ্য, আসলে এটা আসলে ডিটেলস দেখতে হবে, এক্সাক্ট অ্যানালাইসিস আসলে খেয়াল নেই। জিএসএম যেটা ইউজ করতেছে আপনার 600 মিলিওয়াট থেকে 2 ওয়াট পর্যন্ত পাওয়ার কনজিউম করতেছে। সিডিএম এ সেখানে হয়তো ম্যাক্সিমাম 200 মিলিওয়াট পাওয়ার কনজিউম করতেছে বা ইউজ করতেছে। তারপর সিডিএম কি করতেছে, অ্যাডভান্সড সফট সুইটিং ইউজ করতেছে, যার ফলে স্পেসিফিক হার্ডওয়্যার ব্যবহার দরকার নেই। আপনার লেস নয়েজ, হাই কোয়ালিটি অফ ভয়েস। কি বলা হচ্ছে যে সেম ব্যান্ডউইডথের মধ্যে সিডিএমএ কি করতে পারে, জিএসএম এর চাইতে 4 থেকে 5 গুণ মোর ক্যাপাবল। আর অসুবিধা যেটা আছে, রোমিং ইজ লিমিটেড, কারণ মানে খুব বেশি কোম্পানি যে সিডিএম ইউজ করতেছে সেরকম কিছু না। আর স্পেশাল ফোন সেট ইউজ করতে হবে, মানে ওয়াইড স্প্রেড না আর কি ফোন সেটটা, লেস পপুলার। আর উইথ ইনক্রিজ নাম্বার অফ ইউজার, যখন ইউজারের সংখ্যা খুব বেশি হয়ে যাবে একটা স্পেসের মধ্যে, তখন কল কোয়ালিটিটা ডিক্রিজ করবে। তবে বিভিন্ন প্রজন্মের মোবাইল, মানে মোবাইল সিস্টেমের ইভলভ কিভাবে হয়েছে সেটা এখানে ধারণা, সে সম্পর্কে এখানে ধারণা দেওয়া হচ্ছে। প্রথম জেনারেশনের যে মোবাইল সিস্টেম ছিল সেটা কি করছে যে আপনার 1993 সালে ছিল, সেটাকে অ্যাডভান্সড মোবাইল ফোন সিস্টেম বলা হচ্ছে। তখনকার তারা কি করতো যে অ্যানালগ সিগন্যাল ইউজ করতো। তারপরে প্রাইমারিলি ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস ইউজ করা হতো, এফডিএমএ টেকনোলজি ইউজ করা হতো চ্যানেল ক্রিয়েট করার জন্য। আর দুইটা অ্যানালগ চ্যানেল থাকতো, একটা হচ্ছে ফরওয়ার্ড চ্যানেল, একটা হচ্ছে রিভার্স চ্যানেল। তারপরে ইউজার মুভমেন্ট করলে কানেকশন বিচ্ছিন্ন হয়ে যেত। এই প্রজন্মেই আসলে মাইক্রো প্রসেসর এবং সেমিকন্ডাক্টর ইউজ করা শুরু হয়। সিগন্যাল ফ্রিকোয়েন্সি কম্পারেটিভলি লো। এক্সাম্পল হচ্ছে যেটা বললাম, অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেম, নর্ডিক মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম, টোটাল অ্যাক্সেস কমিউনিকেশন সিস্টেম, সিটি1, এগুলো হচ্ছে ফার্স্ট জেনারেশন। সেকেন্ড জেনারেশন যেটা আছে, ফার্স্ট জেনারেশনের যে সিস্টেম, ওই সিস্টেম থেকে আপনার নয়েজ রিমুভালের মাধ্যমেই সেকেন্ড জেনারেশনের শুরু। ভয়েস ডিজিটাল টেকনোলজিতে ট্রান্সমিট করা হচ্ছে, এবং এমপিএস এর নামের আগে ডি যোগ করে এটাকে ডিএমপিএস, সেকেন্ড জেনারেশন টেকনোলজি বলা যায় এটাকে। আচ্ছা, এই সেকেন্ড জেনারেশনে ডিএমস কি করে এফডিএম এর সাথে টিডিএম এ ইউজ করা শুরু করে। আর আগে যেটা বলা হয়েছে 1995 সালে সিডিএম এটা কি করা হচ্ছে যে মানে শুরু হয়েছে সেকেন্ড জেনারেশনে। তারপরে এগুলো সেকেন্ড জেনারেশন আরো কিছু এক্সাম্পল, ডিএমপিএস, সিটি2এস, সাম36, জিএসএল, পিডিসি। আচ্ছা, এগুলো সেকেন্ড জেনারেশনের। তারপর RS-95 সিডিএম আর সিডিএম1, এই দুইটাই সিডিএম। এখন এই টেকনোলজি কি হচ্ছে যে বিশ্বের বিভিন্ন এরিয়াতে ইউজ করা হয়েছে, অথবা একজন আরেকজনের কাছ থেকে কিছুটা
ডিফারেন্ট, হয়তো একই অঞ্চলে ডিফারেন্ট ক্যারিয়ার এই ডিফারেন্ট স্ট্যান্ডার্ড ইউজ করছে। আচ্ছা, এখন কথার আগেও বলা হয়েছে যে এরা কি করেছে যে ডিজিটাল টেকনোলজি ইউজ করছে, ডিজিটাল রেডিও সিগন্যাল ইউজ করছে, কারণ মানে সেমিকন্ডাক্টর এবং মাইক্রোওয়েভ টেকনোলজি এগুলো ইমপ্রুভড হয়েছে, যার কারণে ডিজিটাল রেডিও সিগন্যাল ইউজ করা সম্ভব হয়েছে। ডিজিটাল মডুলেশন ইউজ করা হয়েছে। এখানে কি ডাটা ট্রান্সফারটা ফার্স্ট, ইমপ্রুভ ডাটা সিকিউরিটি, প্রিপেইড সার্ভিস সেকেন্ড জেনারেশনে শুরু হয়েছে, অনেক কিছুটা রোমিং, ইন্টারন্যাশনাল রোমিং ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে। প্যাকেট সুইচিং নেটওয়ার্ক ফর ডাটা কমিউনিকেশন, ডাটা কমিউনিকেশনের জন্য মানে প্যাকেট সুইচিং শুরু হয়েছে। প্যাকেট সুইচিং আর সার্কিট সুইচিং আসলে একটু ডিফারেন্স। সার্কিট সুইচিং কে প্রথমে সার্কিট এস্টাবলিশ করতে হয়, সোর্স টু ডেস্টিনেশন পর্যন্ত টোটাল পাথটা ডিটারমাইন করে দিয়ে তারপরে মানে অ্যাকচুয়াল ডাটা অথবা ইনফরমেশন ভয়েস চাইলে শুরু হয়। আর প্যাকেট সুইচিং আসলে যেটা হয় যে মানে এরকম সোর্স টু ডেস্টিনেশন পর্যন্ত টোটাল লাইনটা এস্টাবলিশ হয় না। এখানে যেটা হয় যে মানে প্যাকেট বাই প্যাকেট ডাটা ট্রান্সফার হয় আর কি, প্যাকেটের মধ্যেই সোর্স ডেস্টিনেশন রিলেটেড ইনফরমেশনগুলো থাকে। সেটা আমার আন্ডার গ্রাজুয়েটের থিসিস ছিল এটিএম নেটওয়ার্ক ও অ্যাসিনক্রোনাস ট্রান্সফার মোডের সার্কিট সুইচিং ইউজ করে, যা আসলে অনেক আগে, এখনো পুরোটা খেয়াল নাই। তো হয়তো আমার আশা আছে যে মানে কম্পিউটার নেটওয়ার্কসের থিওরির পুরো ট্রেনিং ভিডিও বানানোর, তখন হয়তো ডিটেইলস ডিসকাস করা যাবে। আর কি করা হচ্ছে, ভয়েস কল যেটা আছে ভয়েস করার জন্য সুইচিং নেটওয়ার্ক ইউজ করা হচ্ছে, সার্কিট সুইচিং নেটওয়ার্ক, সার্কিট সুইচিং, কোড সুইচিং, এগুলো হচ্ছে কোড সুইচিং নেটওয়ার্ক ইউজ করা হচ্ছে ভয়েস করার জন্য। আচ্ছা, এটা হলো টেক্সট মেসেজ, তারপরে মাল্টিমিডিয়া মেসেজ যেটা আছে এখানেও সুবিধা প্রথম জেনারেশনে আছে, ডেফিনেটলি এখানে ইমপ্রুভ হবে আর কি। এখানে আমরা কি করতেছি, ডাটা এবং ভয়েস দুটোই ট্রান্সফার করতে পারতেছি। ফার্স্ট জেনারেশনে আপনার জাস্ট ভয়েস, সেকেন্ড জেনারেশনে ডাটা প্লাস ভয়েস। তারপর যেটা বলছে যে মানে ফার্স্ট জেনারেশন যেরকম কল ডিসকানেক্ট হয়ে যেত, মানে পিপল সেন্ডার অথবা রিসিভার মুভমেন্ট করলে, সেকেন্ড জেনারেশন সেটা হচ্ছে না। এক্সাম্পল জিএসএম 900, জিএসএম 1800, জিএসএম 400, ডিএমস বলাই হয়েছে। সিডিএম এটা সেকেন্ড জেনারেশন, পিডিএ এটা সেকেন্ড জেনারেশন। হচ্ছে থার্ড জেনারেশন সেটা শুরু হয়েছে 1993 সালে, মানে কনসেপচুয়ালি থিওরিটিক্যালি আসলে আইটিইউ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিট এস্টাবলিশ হয়েছে থার্ড জেনারেশনের ডেভেলপ করার জন্য। তো অরিজিনালি যে প্ল্যানটা ছিল থার্ড জেনারেশন, সে প্ল্যানটা ছিল যে ভয়েস কোয়ালিটি আপনার মানে ল্যান্ড টেলিফোন সিস্টেম যেটা আছে সেটার মধ্যে হতে হবে, ডাটা স্পিড মানে চলন্ত গাড়িতে 144 কিলোবিট পার সেকেন্ড হতে হবে, হাঁটা অবস্থায় 384 কিলোবিট পার সেকেন্ড হতে হবে, বাসাতে 2 মেগাবিট পার সেকেন্ড হতে হবে, ব্যান্ডউইডথ থাকতে হবে 2 মেগাহার্টজ, ইন্টারনেট ফ্যাসিলিটি থার্ড জেনারেশনে থাকতে হবে। এটা ছিল প্ল্যান। সো রিসার্চ যাই হোক হইলো আর কি, 2001 সালে জাপানের ডোকোমো নামে যে কোম্পানি আছে সেই প্রথমে থার্ড জেনারেশন মোবাইল ফোন সিস্টেম চালু করলো। অবশ্যই মোবাইল ফোন ইউনিটকেও ডেভেলপ করতে হবে থার্ড জেনারেশন মোবাইল সিস্টেমের অ্যাডভান্টেজ নেওয়ার জন্য। এমন হতে পারে আগের ফোন সিস্টেমগুলো কাজ করবে, কিন্তু সেগুলো হয়তো নতুন যে ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো পাবে না, কারণ এগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়নি। আচ্ছা, 99 সালে কি করেছে যে সিডিএমএ টেকনোলজি থার্ড জেনারেশনে পা রাখে, মানে এই সমস্ত ফিচারগুলো ইমপ্লিমেন্ট করে মানে ফাস্ট ডাটা ট্রান্সফার, ইমপ্রুভ ভয়েস কোয়ালিটি, তারপরে ইন্টারনেট ফ্যাসিলিটি সমস্ত সার্ভিস প্রোভাইড করার মাধ্যমে সিডিএমএটা কি হলো, ওয়াইড ব্যান্ড সিডিএমএ হইলো আর কি থার্ড জেনারেশন। কি বলা হচ্ছে যে হাই স্পিড ডাটা ট্রান্সফার, মাল্টিমিডিয়া ডাটা ইউজ করা সম্ভব। তারপর হাই স্পিড প্যাকেট অ্যাক্সেস নেটওয়ার্ক গট ইমপ্লিমেন্টেড ইন দিস জেনারেশন। এখানে কি করা আছে, ডাটা ট্রান্সফার বোথ প্যাকেট সুইচ এবং সার্কিট সুইচ। আচ্ছা, তার মানে ডাটা কি করছে, এখানে প্যাকেট সুইচও ডাটা যেতে পারে, সার্কিট সুইচও ডাটা যেতে পারে।
ডাটা মানে আমরা বলতে চাচ্ছি নট ভয়েস, সরি। আচ্ছা, এখানে যেটা আছে মানে এতক্ষণ আমরা যেটা বললাম যে থার্ড জেনারেশনের বা সেকেন্ড জেনারেশনের যে ডাটা আসলো সেটা আসলে ভয়েস বাদ দিয়ে অন্য ডাটা আর কি, র ডাটা মনে করেন কম্পিউটার জেনারেটেড ডাটাও হতে পারে। আচ্ছা, ডাটা ট্রান্সফার প্যাকেট সুইচিং সার্কিট সুইচিং দিয়ে যাচ্ছে। প্যাকেট সুইচিং এ কি হচ্ছে যে প্যাকেট সুইচিং এর মাধ্যমে আমরা ফাস্ট ডাটা এন্ড পিকচার ট্রান্সফার করতে পারতেছি। প্যাকেট সুইচিংটা আসলে আলটিমেট গোল। মোবাইল ফোন ক্যান ইউজ ইন্টারনেট অ্যান্ড ডাটা ট্রান্সফার। থার্ড জেনারেশন কি করতেছে, মোবাইল ফোনটা কিভাবে ইমপ্রুভ করা হচ্ছে যাতে ইন্টারনেট ইউজ করতে পারে, ডাটা ট্রান্সফার ইউজ করতে পারে। ইন্টারনেটটা আসলে মেইনলি ডাটা ক্যাটাগরিতে পড়ে। ভয়েসটা ঠিক এই ধরনের ডাটা না আর কি। এজ হেল্পস টু ট্রান্সফার মোর ডাটা। এজ টেকনোলজির থ্রুতে আপনি মানে বেশি ডাটা পাইতেছেন, মানে ইন্টারনেটের থ্রুতে মোবাইল ইন্টারনেট যেটা আছে। হাই স্পিড ডাটা ট্রান্সফার মোর দেন 2 Mbps, এটা থার্ড জেনারেশনের বৈশিষ্ট্য। থার্ড জেনারেশন কি করা হচ্ছে, মোবাইল ব্যাংকিং, মোবাইল ই কমার্স, মানে ইন্টারনেট যেহেতু পাওয়া যাচ্ছে আর কি। জিএসএম, এইচএম, টিএসসি, ডিএমএ 2000 এগুলো কি থার্ড জেনারেশন টেকনোলজি। চ্যানেল অ্যাক্সেস টেকনোলজি হচ্ছে এগুলা। আচ্ছা, মোবাইল ফোন যেটা আছে মানে থার্ড জেনারেশন যে মোবাইল ফোন সেগুলোর ক্যাপাবিলিটি কিভাবে চেঞ্জ হচ্ছে। তারা কি করতেছে, এখন রিসেন্টলি মিউজিক গান শুনতে পারে, টিভি দেখতে পারে, সিনেমা দেখতে পারে, ইন্টারনেট থেকে ডাটা ডাউনলোড করতে পারে, সফটওয়্যার ডাউনলোড করতে পারে, পিকচার ডাউনলোড করতে পারে, ইন্টারনেট ব্রাউজ ফ্যাসিলিটি আছে, ইন্টারনেট গেমিং ফ্যাসিলিটি আছে, গেম ডাউনলোড ফ্যাসিলিটি আছে। তারপরে থার্ড জেনারেশন মোবাইল ফোন আপনি ভিডিও কনফারেন্সিং এর সুযোগ করে অলওয়েজ ইন্টারনেট কানেক্টিভিটি দিচ্ছে। মানে বিভিন্ন মেথডে আপনি ইন্টারনেট বিল পে করতে পারেন, পে পার বিল, পে পার সেশন, ফ্ল্যাট রেট, এই সমস্ত আপনি দিতে পারেন। IMT 2000, MC, CDMA আপনার থার্ড জেনারেশনের উদাহরণ। আর ফোর্থ জেনারেশন মোবাইল সে ভবিষ্যতের মোবাইল আর কি, টেকনোলজি ফর দ্য ফিউচার। অনেক কোম্পানি বলা বলতে চাই যে তারা 3.5 জেনারেশনে আছে আর কি। আমরা কি করতেছি যে আইপি ইউজ করতে যাচ্ছি ইনস্টেড অফ সার্কিট সুইচিং আর প্যাকেট সুইচিং। এখানে ফোর্থ জেনারেশন আমরা এক্সপেক্ট করতেছি যে আলট্রা ব্যান্ডউইথ ব্রডব্যান্ড ইন্টারনেট অ্যাক্সেস থাকবে মোবাইল সিস্টেমে। আর মানে রানিং ডিভাইস যেটা আছে চলন্ত বস্তুতে স্পিড থাকবে 100 Mbps, স্থির উচ্চতা 1 gigabit/second। এটা ইউজ করা হবে কি মোবাইল ওয়েব অ্যাক্সেসের জন্য, আইপি টেলিফোনের জন্য, মানে টেলিফোন সিস্টেম কিন্তু আইপি বেস টেলিফোন, গেমিং সার্ভিস, হাই ডেফিনিশন মোবাইল টেলিভিশন, হাই ডেফিনিশন মোবাইল টেলিভিশন, ভিডিও কনফারেন্সিং, 3D টেলিভিশন। কিছু কিছু জিনিস মানে থার্ড জেনারেশনে আছে ফ্যাসিলিটি, কিন্তু হয়তো ফোর্থ জেনারেশনে সেগুলোকে থ্রি জেনারেশনে করা হচ্ছে অথবা অনেক ইমপ্রুভ সার্ভিস করার চেষ্টা করা হচ্ছে, তো স্পিডটাকে বাড়ানো হচ্ছে। এলটি এটা একটা ফোর্থ জেনারেশন সিস্টেম যেখানে 326 Mbps পিক ডাটা রেট থাকবে। ওয়াইম্যাক্স তো ফ্ল্যাশ ওয়েবডিএম, এটা কি হতে পারে, এলটি হতে পারে, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক টেকনোলজি ইউজ করতে পারে। এই তো, যাই হোক, আপনাদের কোনো কনসার্ন থাকলে ask.juststatus.net এ পোস্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা হয়তো পরবর্তী লেকচারে আপনার কম্পিউটার নেটওয়ার্কস নিয়ে কথা বলবো। তো আপাতত এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।